আসসালামু আলাইকুম। অনলাইন শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আলহাজ কাজী দিদার বক্স ইসলামিয়া দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসে আমি আবু হাসান দাখিল নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ের ক্লাস উপস্থাপন করছি। দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা মহান আল্লাহর অশেষ দয়ায় সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর দয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বই এবং খাতা কলম সাথে নিয়েই বসেছ। তাহলে এখন আমরা আমাদের মূল পাঠের দিকে মন দিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে কিছু ছবি দেখব। এই ছবিগুলি দেখে তোমরা অনুমান বা ধারণা করার চেষ্টা করবে এই ছবিগুলি দ্বারা তোমরা কি বোঝো, এবং তোমাদেরই বাংলা সাহিত্য বইয়ের কোন কবিতা অংশের সাথে মিলে তা বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা প্রথমে কিছু ছবি দেখি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ জায়গায় একটা পাখি খুব একটি উঁচু মিনারের উপরে বসে আছে বা একটা পিলারের উপরে বসে আছে, চতুর্দিকে ফাঁকা, অর্থাৎ বোঝা যাচ্ছে সে এ জায়গায় নতুন আসছে। এখানেও একজন লোক, সেও একটা ফাঁকা জায়গায় অর্থাৎ অপরিচিত স্থানে আসছে এরকম মনে হচ্ছে। এখানে একজন মুসাফির মরুদ্যান দিয়ে যাচ্ছে। এ জায়গায়ও একজন লোক আলো হাতে পথ চেনার চেষ্টা করছে। এই ছবিটি তোমরা অবশ্যই দেখছো, নবাগত এক শিশুর ছবি। সে এই পৃথিবীতে এই ধরায় নতুন আগমন করছে। তাহলে সেই জায়গায় আগমনকারী বা নতুন আগমন করছে, আর এদের দ্বারা বোঝা যায় যে এরা এই জায়গায় অপরিচিত, হয়তো বা নতুন আসছে। তাহলে এই ছবিগুলি দ্বারা তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ, তোমরা হয়তোবা অনুমান করছো তোমাদের পাঠ্য বই এমন একটি কবিতা আছে, সেই কবিতাটি কি। দেখি তাহলে সেই কবিতাটি তোমাদের ধারণার সাথে মিলে কিনা। হ্যাঁ, আমরা দেখি সেই কবিতাটির নাম হচ্ছে আমি কোনো আগন্তুক নই। আমি কোনো আগন্তুক নই। তাহলে কবিতাটি কে লিখেছে? হ্যাঁ, তাও হয়তোবা তোমরা তখন বলার চেষ্টা করছো বা বলতে পারছো কবিতাটি লিখেছে আহসান হাবিব। তাহলে আমাদের আজকের পাঠ আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে কোনো কবিতা অথবা গদ্যাংশেই করো না কেন, অবশ্যই তার কবি পরিচিতি অথবা লেখক পরিচিতিটা ভালোভাবে পড়ে নেবে। তাহলে আমরা সেই ধারাবাহিকতায় প্রথমে কবির পরিচয়টা জানব। তাহলে আমরা প্রথমে কবির পরিচিতি জেনে নিই। হ্যাঁ, আমি তোমাদের জন্য কবি পরিচিতিটা এ জায়গায় ছকাকারে উপস্থাপন করব। তোমরা তোমাদের পাঠ্য বই এবং এই ছকাকারে আমি যেটা উপস্থাপন করি এটা পয়েন্টগুলির মনে রাখার চেষ্টা করবে এবং পাঠ্য বই থেকে ভালোভাবে পড়ে নেবে। তাহলে আমরা দেখি তার কবির পরিচিতিটা। কবি জন্মগ্রহণ করেন 2 জানুয়ারি 1917 সালে। তার জন্মস্থান ছিল পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রাম। কবির পিতা নাম হামিদুদ্দিন হাওলাদার, মাতার নাম জমিলা খাতুন। কবির শিক্ষা জীবন মাধ্যমিক প্রবেশিকা, বর্তমানে এসএসসি, পিরোজপুর গভর্নমেন্ট স্কুল 1935 সালে। উচ্চ মাধ্যমিক তিনি বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আই পর্যন্ত অধ্যয়ন করেন, যেটা বর্তমানে এইচএসসি এ পর্যন্ত অধ্যয়ন করেন। এরপর তিনি লেখাপড়ার সমাপ্তি বা ইতি টানেন, কর্মজীবনে চলে যান। তাহলে তার কর্মজীবন কি? কবি অনেক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন এবং সাহিত্য সাধনাও করেছেন। তার যেসব পত্রিকার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন তার ভিতরে আছে দৈনিক তকবীর, মাসিক বুলবুল, এসব পত্রিকার তিনি সহকারী সম্পাদক ছিলেন। এছাড়া তিনি মাসিক সওগাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এছাড়া তিনি আকাশবাণী কলকাতার স্টাফ আর্টিস্ট ছিলেন। দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ, সাপ্তাহিক প্রবাহর, এই পত্রিকাগুলির তিনি সাংবাদিক ছিলেন। এছাড়া দৈনিক পাকিস্তান, যেটা পরবর্তীতে দৈনিক বাংলা হয়েছে, সেটার সাহিত্য সম্পাদক হিসাবে তিনি কর্মরত ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা কবির কর্মজীবনও জেনে গেলাম। এখন দেখব আমরা সাহিত্যকর্ম। কবির সাহিত্যকর্মগুলির ভিতরে আছে কাব্যগ্রন্থ, যেমন রাত্রি শেষ, ছায়া হরিণ, মেঘ বলে চৈত্রে যাব, দু হাতে দু আদিম পাথর, সারা দুপুর, আশায় বসতি, বিদীর্ণ দর্পণে মুখ প্রভৃতি। এগুলি ছিল তার কাব্যগ্রন্থ। এছাড়া আছে গদ্যগ্রন্থ, অরণ্যে নীলিমা, রানীখালের শাখো, এই প্রভৃতি এগুলি ছিল তার গদ্যগ্রন্থ। তিনি শিশুদের জন্য গ্রন্থ রচনা করেছেন, সেগুলির ভিতরে আছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, জ্যোৎস্না রাতের গল্প, ছুটির দিন দুপুরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গুণী কবি অনেক পুরস্কার পেয়েছেন। এর ভিতরে আছে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি 1961 সালে। এছাড়া 21 পদক লাভ করেন 1978 সালে। এই গুণী কবি 10ই জুলাই 1985 সালে মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কবি পরিচিতিটা ভালোভাবে পড়ে নেবে এবং এই জায়গায় যে পয়েন্টগুলি দেওয়া আছে, তার জন্ম তারিখ, জন্মস্থান, পিতার নাম, মাতার নাম, শিক্ষা জীবন, কর্মজীবন, সাহিত্যকর্ম, পুরস্কার এবং মৃত্যুর তারিখ বা জীবন অবসান, এগুলি ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, কারণ এর থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ধারাবাহিকভাবে কবিতার পংক্তি বা লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু ছবি দেখব এবং তার বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দেখি, কবি প্রথমে বলেছেন কি, আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিন রাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল। কবি এখানে সাক্ষী রাখছেন আসমানের তারাকে, যে আসমানের তারা, এই তারাকে তিনি সাক্ষী রাখছেন। তিনি সাক্ষী রাখছেন জমিনের যত ফুল আছে সেই ফুলকে। এছাড়া নিশিরাইত অর্থাৎ অনেক রাতে, গভীর রাতের সময় বাঁশবাগানে যেমন অনেক বিস্তর, মানে অনেক বা প্রচুর জোনাকি আলো ছড়ায়, সেই জোনাকিকে তিনি সাক্ষী রাখছেন। এছাড়া জারুল গাছ এবং জামরুল গাছ, এইগুলিও রাতের বেলা নিলিবিলি বা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারাও কবিকে চেনে এবং এদেরকেও কবি সাক্ষী হিসাবে এই লাইনের মাধ্যমে উপস্থাপন করছেন। তাহলে আমরা এই জায়গায় বুঝতে পারলাম যে কবি তার এই চরণগুলির দ্বারা বোঝাচ্ছেন যে তিনি কোনো আগন্তুক নয়, কারণ তাকে চিনে, তারা চিনে, জোনাকি পোকা চিনে, বাঁশবাগানের যে জোনাকি পোকাগুলি তারা চিনে, জারুল গাছ চিনে, জামরুল এরাও কবিকে চিনে। তাই কবি বলছেন যে রাতের আকাশে যে তারকা ফোটে অথবা বাগানের যে বাঁশবাগানের যে জোনাকিগুলি আলো ছড়ায়, তারা সবাই আমাকে চিনে, আমি কোনো অপরিচিত নই। জারুল জামরুল তারাও রাতের বেলা দাঁড়িয়ে থাকে, তারাও আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্রকৃতির সবগুলি কবিকে চিনে। এখন আমরা তার পরের লাইনগুলি দেখি। সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙ্গা আমাকে চিনে, আমি কোনো অভ্যাগত নই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের এই সাক্ষী শব্দটা আগের লাইনের সাথে শেষ দিয়ে আছে, আমি এটারে পরের লাইনের আগে রেখেছি এই অংশের সাথে মিলানোর জন্য। তাহলে কি বলছে, সাক্ষী রাখছে কাকে? পূবের পুকুর, অর্থাৎ বাড়ির পূর্ব দিকে যে পুকুর আছে সেই পুকুরকে কবি সাক্ষী রাখছে। পুকুরের পারে যে ঝাঁকড়া বা ঝোপড়া ডুমুরের গাছ, সেই ডুমুরের গাছের ডালে বসে, এই যে ডুমুর গাছ, এই ডুমুরের গাছের ডালে বসে তীক্ষ্ণ দৃষ্টি বা স্থির দৃষ্টি রাখে মাছরাঙ্গা। সেই মাছরাঙ্গা পুকুরের দিকে দৃষ্টি রাখে কি জন্য? তার শিকার ধরার জন্য। সেই মাছরাঙ্গ কবিকে চিনে। তাই তিনি বলছেন যে আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো অভ্যাগত বা অতিথি নই। কবি বলছেন যে বাড়ির যে পূর্ব পাশের পুকুর, সেই পুকুর পাড়ের ঝাঁকড়া ডাল পাতা নিয়ে এক যে ডুমুর গাছ আছে, সেই ডুমুর গাছে দাঁড়িয়ে আছে শিকারের জন্য। ডুমুর গাছের ডালে বসে মাছরাঙ্গা যে স্থির দৃষ্টি নিক্ষেপ করে রাখছে পুকুরের দিকে, সেই দৃশ্য, সেই দৃষ্টি, এরা সবাই আমাকে চিনে, সুতরাং আমি কোনো অভ্যাগত নই।
তাহলে এই প্রকৃতির বস্তুগুলিতেই বা প্রাণীরাই কবিকে চিনে। খোদার কসম, আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই। কবি বলছেন যে এটা দেখা ভিনদেশী বা বিদেশি বা অপরিচিত কথা বলা হয়েছে এবং এই জায়গায় আগন্তুক নতুন আসছে, এই ছবিটা দেওয়া আছে। কবি কসম করছেন। সাধারণত আমরা জানি যে কোনো মানুষ তার নিজের কোনো কথাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের কোনো কিছুকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যদের কাছে কসম করেন, যাতে তারা বিশ্বাস করেন বা তার ওই কথাটাকে তারা গুরুত্ব দেন। কবিও তদ্রূপ, তিনি যে আগন্তুক নয় সেজন্য তিনি কসম করে বলছেন যে খোদার কসম, আমি ভিনদেশী নই, আমি অর্থাৎ বিদেশি নই, আমি কোনো পথিকও নই, আমি কোনো আগন্তুক নই। তিনি জোর দিয়ে, অর্থাৎ তিনি যে আগন্তুক নয় বা ভিনদেশী নয় সেটাকে বোঝানোর জন্য তিনি এই জায়গায় কসম কাটছেন। তার পরের অংশে কবি বলছেন যে আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাপনিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে থাকা। কবি বলছেন আমি কোনো আগন্তুক নই, আমি এই জায়গায় অপরিচিত কেউ নই, আমি এখানেই ছিলাম, অর্থাৎ এই বাংলাদেশে, এই দেশের ভিতরেই ছিলাম, আর সাপনিক নিয়মে আমি এই দেশেই থাকি বা এখানেই থাকি। আর এখানে থাকার মানে হচ্ছে যে আমার এই সর্বত্র থাকা, দেশের সব জায়গায় থাকা। তাই কবি বলছেন যে এই দেশটি একটি স্বপ্নময়, সেজন্য তিনি এই দেশের গ্রামের প্রকৃতি এবং জীবন প্রায় একই ধরনের, সাপনিক এবং স্পর্শ মাখা, স্বপ্নের যে স্পর্শ সেই স্পর্শ মাখা। তাই কবি বলছেন যে সে স্বপ্নময়তাকে ধারণ করেই বেড়ে উঠেছেন এই দেশে, তিনি স্বপ্নময়তাকে ধারণ করে এই দেশে বেড়ে উঠেছেন। তিনি এখানেই ছিলেন, অর্থাৎ এই দেশেই ছিলেন, এখনও এখানেই আছেন এবং সারা দেশের অস্তিত্বের সাথে তিনি মিশে আছেন। এই জন্য তিনি বলছেন যে এখানে থাকার মানেই আমার সারা দেশেই থাকা বা সর্বত্রই থাকা। শিক্ষার্থীবৃন্দ, তার পরের অংশটি আমরা দেখি। আমি কোনো আগন্তুক নই, এই খড় রৌদ্র জলজ বাতাস মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই। কবি বলছেন যে আমি কোনো আগন্তুক নই। এই খড় রৌদ্র, অর্থাৎ গ্রীষ্মের সময় এদেশের খড় রৌদ্রের জলসে যায়, অর্থাৎ খরায় জমিগুলি বা ছোট ছোট গাছপালাগুলি এগুলি পড়ে যায় বা জলসে যায়। সেই কথাই কবি বলছেন যে ওই খড় রৌদ্রের জলজ বাতাস, জলজ মানে ভিজে বাতাস, তারপরে যে মেঘের গুড়ি গুড়ি বৃষ্টি হয়, সেই মেঘের বৃষ্টির সময় যে বাতাস বহে, সেই বাতাসটাকে কবি বলছেন এই বাতাসটা হচ্ছে জলজ বাতাস, ভেজা ভেজা বাতাস। মেঘ ক্লান্ত বিকেলে, তখন ক্লান্ত বিকেলে মেঘের আচ্ছন্ন থাকে, তখন পাখিরা ক্লান্ত, ক্লান্ত বা বর্ষায় ক্লান্ত পাখিরা বিকেলবেলা তাদের নিরে ফিরে বা বাসায় ফিরে যায়। সেই পাখিরও কবিকে চিনে। ঋতু পরিবর্তনের, প্রকৃতিতে নানা পরিবর্তনের যে পরিবর্তন হয়, যে পরিবর্তনের সূচনা ঘটে, সেই পরিবর্তনের সাথে সব কিছুরই পরিবর্তন ঘটে, তারা সবাই কবিকে চিনে। কবি সেই সব পরিবর্তনের বছরের পর বছর দেখেছেন, সেই সব পরিবর্তন আবার দেখেছেন, উপলব্ধি করেছেন। সেই জন্য কবি বলছেন সেই পরিবর্তনগুলিও আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি। কাজেই কবি বাইরের কোনো লোক নয়, বাইরের কোনো আত্মীয় নয়, সবাই তাকে চেনে এবং জানে। সেই কথাই কবি এই লাইনগুলির মাধ্যমে ব্যক্ত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতাটা এতটুকুই আজকের ক্লাসের জন্য আমি উপস্থাপন করছি, কারণ ভিডিও ক্লাস অনেক বড় হয়ে গেলে তা দেখতে বা ছাত্রছাত্রীদের দেখতে একটু একঘেয়েমি মনে হয় লাগে। এই জন্য আমি এই ক্লাসটাতে এই কবিতাটার দুইটা অংশে ভাগ করেছি। আজকে ক্লাসে এই পর্যন্তই কবিতা। তাহলে আমরা এই জায়গায় এতটুকু দ্বারা বুঝতে পারলাম যে আসমানের তারা সাক্ষীর থেকে
আমি কোনো আত্মীয় নই। এই পর্যন্ত এই চরণগুলি দ্বারা আমরা বুঝতে পারলাম কবি বিভিন্ন জিনিসকে সাক্ষী রেখেছেন। এই প্রকৃতির সাথে যারা মিশে আছে তাদেরকে কবি সাক্ষী রেখেছেন যে তিনি কোনো আত্মীয় নয়, তিনি কোনো অভ্যাগত নয়, তিনি কোনো আগন্তুক নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লাইনগুলির ভিতরে আমরা অনেক অনেক নতুন শব্দ জেনেছি। এই শব্দগুলির অর্থ আমি বলার চেষ্টা করেছি, তোমরা হয়তোবা মনে রাখছো। এখন আমরা সেই শব্দগুলি দেখব এবং তোমরা সেই শব্দগুলির থেকে অর্থ বলার চেষ্টা করবে। দেখো, এই জায়গায় আমি কিছু শব্দের প্রস্তাবন করছি। শব্দগুলি আছে আগন্তুক, বিস্তর, স্থির, দৃষ্টি, কসম, ভিনদেশী, স্বাপ্নিক, ক্লান্ত, আত্মীয়। তাহলে এগুলোর অর্থ কি? হ্যাঁ, তোমরা যে উত্তর বের করেছো তার সাথে মিলিয়ে নাও। আগন্তুক অপরিচিত, নবাগত, আত্মীয় বা নবাগত ব্যক্তি অথবা হঠাৎ আগত ব্যক্তি অথবা বহিরাগত অতিথি। যে কোনো একটা মনে রাখলে চলবে তোমাদের। আমি একাধিক অর্থ লিখে দিয়েছি। বিস্তর অনেক, প্রচুর, বিস্তার, খুব, প্রসার, বর্ণনারাধিক্য। স্থির অবিচল, নিশ্চল, স্থায়ী বা নির্ধারিত। দৃষ্টি লক্ষ্য বা নজর বা অবদান বা দর্শন বা চোখ। কসম শপথ, কিরা, দিব্যি বা দোহাই। ভিনদেশী অন্য দেশি বা বিদেশি। স্বাপ্নিক স্বপ্নদ্রষ্টা অথবা কল্পনাকারী অথবা স্বপ্নের মতো মিথ্যা অথচ মনোহর। ক্লান্ত অতিশয় শ্রান্ত বা পরিশ্রান্ত বা অবসন্ন বা অবসাদগ্রস্ত। আত্মীয় স্বজন, জ্ঞাতি, কুটুম্ব, বন্ধুবান্ধব, অন্তরঙ্গ ব্যক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই শব্দের অর্থগুলিকে মনে রাখার চেষ্টা করবে। পাশাপাশি তোমাদের পাঠ্যবইয়ে যে শব্দের অর্থগুলি আছে সেগুলিও পড়বে, কারণ এগুলি বহু নির্বাচনী প্রশ্ন অনেক সময় থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আজকের যে পঠিত অংশটুকু, যে কয় লাইনের আলোচনা করলাম, তা থেকে তোমরা কি বুঝলে? হ্যাঁ, তোমরা যা বুঝেছো তার উপর ভিত্তি করে আমি কিছু প্রশ্ন দিতে, তার উপর ভিত্তি করে তোমরা সেই প্রশ্নগুলির উত্তর লিখবে। সেই প্রশ্নগুলি সবই তোমাদের বোঝার পরে, অর্থাৎ তোমরা এই আজকের আলোচনা থেকে কি বুঝতে পারলে, এই প্রশ্নগুলি অনুধাবনমূলক। এই জন্য আমরা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ তাহলে আমরা প্রথমে বাড়ির কাজ 1 নম্বরের প্রশ্ন হচ্ছে, খোদার কসম আমি ভিনদেশী পথিক নই, কবি কেন কসম করেছেন? 2 নম্বর প্রশ্ন, কবি সর্বত্র থাকা বলতে কি বুঝিয়েছেন? 3 নম্বর প্রশ্ন, খররৌদ্র জলজ বাতাস মেঘক্লান্ত বিকেলে পাখি দ্বারা কি বোঝানো হয়েছে? খররৌদ্র জলজ বাতাস মেঘক্লান্ত বিকেলের পাখি দ্বারা কি বোঝানো হয়েছে? 4 নম্বর প্রশ্ন, আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি, ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রশ্নের উত্তরগুলি লিখে তোমাদেরকে স্যারদেরকে দেখে নেবে এবং আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা অবশ্যই আমাকে দেখে নেবে। যদি এখনও সম্ভব না হয়, যখন ফেস টু ফেস ক্লাস শুরু হবে তখন অবশ্যই তোমরা তোমাদের স্যারদেরকে দেখে নেবে। আর প্রয়োজনে এই ভিডিও ক্লাসটি একাধিকবার দেখবে, তাহলে তোমরা যে জায়গায় দেওয়া বস্তুর সমস্যা সে জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো ক্লাস এই জায়গায় শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহর নিকট এই কামনা ব্যক্ত করে, এই আশাবাদ ব্যক্ত করে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।